জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। কাকাবাবু আমার প্রণাম নেবেন। আমি সুকেশ মিত্র জয়। আমার পরম সৌভাগ্য যে আমি যার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, মতুয়া জগতের আইকন এবং সর্বপ্রথম ডিলিট সেই পদাধিকারী, আমাদের গবেষক, মতুয়া জগতের অন্যতম গবেষক ডক্টর বিরাট বৈরাগ্য কাকুর সামনে। কাকু, আমি আপনার বই পড়ে বিভিন্ন জায়গায় পেয়েছি যে হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ বিশ্বাস ছিল। এইটা আমি প্রচার করতে গিয়ে আমি অনেক বাধার সম্মুখীন হচ্ছি। তাই সমস্যার সমাধানের জন্য আমি ইতিমধ্যে ঠাকুরবাড়িতেও ছুটে গিয়েছিলাম। আমি চাই না মতুয়া জগতে কোনো ভ্রান্তিমূলক মিথ্যা তথ্য প্রচার হোক। আমি সত্য জানার জন্য আজকে ছুটে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে, হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ কি চক্রবর্তী ব্রাহ্মণ ছিলেন? বা মৈথিলি ব্রাহ্মণ ছিল। হ্যাঁ, মৈথিলি ব্রাহ্মণ সেটা আরও পরে। এখন তো কারণ আদি লীলামৃতে কোথাও আমি পাইনি, সেটা আপনার মুখ দিয়ে শুনবো সব কিছু। হ্যাঁ, চক্রবর্তী ব্রাহ্মণ, এটা কি আপনার দীর্ঘ, আমি শুনেছি আপনার একটা ভিডিওতে আমি শুনেছিলাম যে আপনি 1982 সাল থেকে গবেষণার কাজে নিয়োজিত এবং আজও গবেষণা করে চলছেন। কারণ আমি এসে তো দেখি যখনই আসি লেখার তালে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকছেন। আপনার এই মূল্যবান সময়টা আমি নষ্ট করছি, কিন্তু কাকু আপনার এই কথাটা আজকে মতুয়া সমাজ, মতুয়া জনগোষ্ঠীর মানুষের কাছে পৌঁছে যাবে। হরিচাঁদ ঠাকুরের বংশধর কি চক্রবর্তী ছিলেন? প্রথমেই আমি তোমার কথার উত্তর দেওয়ার আগে আমার গবেষণার বিষয়টা একটু, যে কেন যে হরিলীলামৃত আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই দেখেছি। আমার জন্মের যখন আমার বোধ হয়েছে, আমি তো মতুয়া পরিবারের সন্তান। তা সেখানে হরিলীলামৃত যখন আমি বড় হলাম, হায়ার সেকেন্ডারি পাশ করার আগের থেকেই আমি মতুয়া নিয়ে চর্চা করি, মতুয়াদের সঙ্গে মিশি। কিন্তু হরিলীলামৃত যখন আমি আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর তুষার চট্টোপাধ্যায়ের সান্নিধ্য পেলাম এবং ওনার সান্নিধ্য পেয়ে আমার নানা প্রশ্ন জাগতে লাগলো। সেই প্রশ্নটা হলো, কারণ আমার গবেষণার বিষয়টা হলো মতুয়া ধর্ম, দর্শন ও সাহিত্য। তাহলে গবেষককে তো সঠিক তথ্যে পৌঁছাতে হয়। তাই হরিলীলামৃত 1370 সালে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে প্রকাশিত ওই বইটা আমাদের বাড়িতে ছিল। ইন্ডিয়া এসে পিয়ার ঠাকুর মশাই এই প্রথম বের করলেন এই 1370 বঙ্গাব্দে, এই দ্বিতীয় সংস্করণ নামকরণ করে, তৃতীয় সংস্করণ নাম করে। তা সেই বইতে দেখি কি বংশলতা রয়েছে মৈথিলি ব্রাহ্মণ। এবার আমি গবেষণার সূত্রে যে আদি হরিলীলামৃত আমাকে খুঁজতে হবে, আমি খুঁজতে খুঁজতে আমাদের গ্রামের সতীশ ঘোষার বাড়িতে পেলাম আদি হরিলীলামৃত, সিদামদি লেন থেকে প্রকাশিত, মুদ্রিত। আর পেলাম ন্যাশনাল লাইব্রেরিতে, সেখানে ছিলেন আমাদেরই সমাজের বিদগ্ধ পণ্ডিত, চাকরি করতেন অতুল বিশ্বাস মহাশয়। অতুল বিশ্বাস আমাকে এই বইটা ওখানে পড়তে দিলেন। তারা ওখান থেকে তাহলে দুটো বই আমার কাছে এলো। আর একটা বই পেয়ে গেলাম 1331 সালে রমণী গোসাইয়ের সম্পাদনায় প্রকাশিত, ওইটা করে দিই। তাহলে এই গুরুচাঁদ ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল দুবার শ্রী শ্রী হরিলীলামৃত।
হরিবর সরকার, কবি চূড়ামণি হরিবর সরকারের সম্পাদনায় দুর্গাপুর ওলপুর থেকে প্রকাশিত হয়। এটা কিন্তু ওড়াকান্দি নাম নেই, আছে সিদামুদি লেন থেকে মুদ্রিত, আর দুর্গাপুর ওলপুর ফরিদপুর থেকে প্রকাশিত। আর 1331 সালে রমণী গোসাই, এটাকে সংস্করণ বলা যায় না, কেননা যা ছিল সেইটাই পুনর্মুদ্রিত। তো এই দুটো বই আমি আমার স্যারের সঙ্গে আলোচনা করলাম যে স্যার, এই দুটো বইতে কোনো রকম ভেতরেও নেই ব্রাহ্মণের তত্ত্ব, যে ঠাকুর বংশ ব্রাহ্মণ ছিল। আমি আমার গবেষণায় যা পেয়েছি আমি সেইটাই আমি সুকেশ তোমার সামনে তুলে ধরছি। তারে কে কি বলল, আমি আবার একটু জানতে চাইছি যে তুমি বলতে চেয়েছো যে, বা তোমার গবেষণায় পেয়েছো, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জীবিত দশায় হ্যাঁ, 2বার হরিলীলামৃত প্রকাশ হয়েছে। প্রকাশিত হয়েছে। মাননীয় হরিবর সরকারের একটা, আর একটা রমণী গোসাই, শ্রীমৎ রমণী গোসাই। এর কোথাও ব্রাহ্মণ তথ্য নেই। কোথাও নেই, কোথাও নেই। আমার কাছে মানে প্রমাণ আছে। আমি আদি লীলামৃত একটা মানে প্রথমটা খুঁজেছি, কোথাও পাইনি। আমার কাছে জেরক্স রয়েছে, রয়েছে, আমার ভেতরেই আছে। আচ্ছা, এটা নেই। নেই। যাক, আর সুধী মতুয়া সমাজ, আপনারা নিশ্চয়ই পরিষ্কার করে শুনে নিলেন, প্রয়োজনে আপনারা রিপিট করবেন বক্তব্যটা, এবং সাল দুটো আমি আরেকবার একটু বলবে। 1323 সালে কবি চূড়ামণি হরিবর সরকারের সম্পাদনায় প্রথম হরিলীলামৃত প্রকাশিত হয়, আর দ্বিতীয়বার প্রকাশিত হয় 1331 সালে ওই হুড়কার রমণীকর্তার সম্পাদনায়, মানে শ্রীমৎ রূপ গোস্বামী যাকে বলা হয়। এই দুটো গ্রন্থে, মানে 2বার প্রকাশিত গ্রন্থে কোথাও ভেতরেও নেই। সেখানে আছে কি, এই রাম নাম ছিল রামদাস, রারদেশে ছিল বাস। হ্যাঁ, ওটা আমি তুলে দিয়েছি অনেকেই। হ্যাঁ, তার মানে আরও ক্লিয়ার হলো যে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জীবিত দশায় কোথাও ব্রাহ্মণ শব্দবন্ধ ব্যবহার নেই। না, চক্রবর্তী তো আসেই না, বংশলতিকাও ছিল না, চক্রবর্তী তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আচ্ছা, আমি পরে ধীরে ধীরে বলছি। আচ্ছা আচ্ছা যে কবে মিশ্র এলো, আচ্ছা, মিশ্রটা এলো, এখন শুনছি যে চক্রবর্তী এসছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে দেখালাম। হ্যাঁ, আমি দেখেছি, তুমি দেখালে। তা এখন বিষয়টা এলো 1940 সাল, অর্থাৎ 1347 সালে মতুয়া মহাসংঘাধিপতি শ্রদ্ধ শ্রী পিয়ার ঠাকুর, মূলত পিয়ার ঠাকুরের উদ্যোগে মতুয়া মহাসংঘের নেতৃবৃন্দ 6 জ্যৈষ্ঠ, এইবার সেটা আমার এই যে এই বইটায় আমি দিয়েছি যে 6 জ্যৈষ্ঠ, যেটা তুমি আমার এই বই থেকে পেয়েছো। হ্যাঁ, ওইটা নিয়েই তো আমি করেছিলাম যে এই যে আমি সপ্তম অধিবেশন, দাঁড়াও 6 জ্যৈষ্ঠ। আমি একটু বইয়ের ফ্রন্ট পেজটা নেব, একটু ফ্রন্ট পেজটা নেব। হ্যাঁ, এটা আপনারা পাবেন মতুয়া জীবনীর সাহিত্যের ইতিহাস, প্রথম খণ্ড, ডক্টর বিরাট বৈরাগ্য। এবার একটু ওই ওখানে যাব। এই যে আছে যে 6 জ্যৈষ্ঠ, এই 117 পৃষ্ঠা যদি আপনারা পান, পড়বেন, এটা নেবেন। আমার মনে হয় সকল প্রচারকদের কাছে এই অস্ত্রটা প্রয়োজন রয়েছে। এইবার ওখানে সিদ্ধান্ত গ্রহণ করা হলো, দাঁড়াও, সিদ্ধান্ত গ্রহণ করা হলো, দাঁড়াও, সিদ্ধান্ত করা হলো হরিলীলামৃত এই ভক্তরা পাচ্ছে না, তাই ওখানে সিদ্ধান্ত গ্রহণ করা হলো হরিলীলামৃত পুনরায় এই
সংশোধন করে তারপরে পরিবর্তন করে প্রকাশ করা হবে। এটা একটু ভালো করে বুঝো। তা এইখানে ওই 1347 সালে গুরুচাঁদ ঠাকুর, তার আগে 1937 সালে উঠে গেছেন। তাহলে উনি উঠে যাওয়ার কাকু ওটা 47 না 46 হবে? 47। ও দাঁড়া, এটা 1946 সাল। সালে হ্যাঁ সালে মিটিং হল। হ্যাঁ, মিটিং হয়ে যে হরিলীলামৃত প্রকাশ করতে হবে, তারপরে 1347 সালে প্রকাশিত হলো। তাহলে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে কিসের? এই যে এই মিটিংয়ে সিদ্ধান্ত হলো এই ওড়াকান্দি মতুয়া মহাসংঘর যে রেজুলেশন বুক। আমি আমি পরে একটা সময় এই বইটার পুরো নামগুলো নিয়ে একটা ভিডিও করে দেবো, যেটা আমরা কাকার গবেষণালব্ধ বইয়ের পেয়েছি, সেখানে আমি তুলে ধরবো। এবার সেখানে কিন্তু এই প্রতি কতটুকু সংযোজন করা হচ্ছে, কতটুকু বিয়োজন করা হচ্ছে, তা কিন্তু আচার্য মহানন্দ হালদার, কেন উনি সম্পাদনা করছেন, উনি এসে মিটিংয়ে পড়ে শোনাতেন। আচ্ছা, সেই জন্যে, কেননা এই বইয়ের মধ্যেই প্রথম হরিচাঁদ ঠাকুরের বংশধর মৈথিলি ব্রাহ্মণ ছিলেন। এইটা আদি হরিলীলামৃত থেকে একটু সরে এই গ্রন্থে প্রথম প্রকাশিত হলো যে বংশলতিকা, এবং ওইখানে চন্দ্রমোহন, রামদাস চন্দ্রমোহন, তারপরে রাজলক্ষ্মী দেবীর সঙ্গে বিবাহ, এই যে বংশলতিকা এলো। এখানে একটা প্রশ্ন আছে যে আচার্য মহানন্দ হালদার, আমি যেভাবে ফিল্ড ওয়ার্ক গবেষণার 3টে ধারা থাকে, একটা হলো প্রিন্টেড ধারা, একটা হলো রিটেন ধারা, আর একটা হলো ওরাল ধারা। আমি সমস্ত ধারায়, এটা গবেষণার কতগুলো মেথোডোলজি, সেই মেথোডোলজি নিয়ে এগিয়ে দেখি কি যে আদি হরিলীলামৃত থেকে ওই পূর্বপুরুষের পরিচয় মহাপ্রভুর, ওইটা হুবহু পাল্টে দিয়ে ওটাকে রামদাসকে নিয়ে আসা হলো। রাঢ় দেশ থেকে এসছে, তিনি ব্রাহ্মণ, ওইটা ঘটনাটা নিয়ে এলেন, উনি পরিবর্তন করলেন। তাহলে কি মহানন্দ হালদারের এত বুকের ফাটা যে তিনি ওইটা না, এখানে হচ্ছে গণপরিষদের মতন, গণপরিষদ যেমন কি হচ্ছে সেটা যেমন দেখানো হতো, তেমনি আচার্যদেব কি সংশোধন করছেন, কি সংশোধন করছেন না, বা কোনটুকু রাখছেন, সমস্ত এসে পাঠ করতেন। পাঠ করে সেইটাই অনুমোদিত হতো। এরপরে আরও সভা হয়েছে, সেখানে সব এই যে পণ্ডিতরা উপস্থিত হয়েছেন, এই যে সমস্ত সেখানে। তাই এই যে মতুয়া, এখানে না, যে হরিলীলামৃতে প্রথম, এটা কিন্তু কোনো এই যে দ্বিতীয় সংস্করণ বা তৃতীয় সংস্করণ নাম দেওয়া হলো না। এটা হলো, কারণ ও বইটাও আমার কাছে আছে, এটা হলো পরিবর্তিত ও পরিবর্ধিত সংস্করণ। পরিবর্ধিত ও পরিবর্ধিত সংস্করণ কে সম্পাদনা করলেন? হরিবংশ আচার্য মহানন্দ হালদার। কোন বইটায়? 1940 সালে, অর্থাৎ 1347 বঙ্গাব্দে যে গ্রন্থটা প্রকাশিত হলো। তাহলে গ্রন্থ সংশোধনের জন্য দায়িত্ব, মিটিং হলো কবে? 6 জ্যৈষ্ঠ 1346 বঙ্গাব্দে। তার 1 বৎসরের মধ্যেই কিন্তু গ্রন্থ প্রকাশিত হলো 1347 বঙ্গাব্দে। নামটাকে ভেতরে কি থাকলো? কোনো সংস্করণ নয়, কোনো দ্বিতীয় তৃতীয় সংস্করণ নয়, এটা হলো নতুন করে পরিবর্তিত পরিবর্ধিত সংস্করণ। এটা মাথায় রাখবে।
তাহলে এইখানে আমরা ব্রাহ্মণটা পেলাম যে মৈথিলী ব্রাহ্মণ। আর একটা গ্রন্থ, তার পাণ্ডুলিপি আমার গবেষণার সময় এই 88-87 সালে পিয়ার ঠাকুর মশাই তার আমাদের দিলেন, আমাকে, তুষারবাবুকে, নন্দবাবু, আমরা তিনজন ওনার সাক্ষাৎকার নিতে গেছিলাম। আচ্ছা, সাক্ষাৎকার নিতে গেলে তখন আমরা বললাম যে ঠাকুর বংশকে নিয়ে এত লেখালেখি হচ্ছে, আপনাদের বংশের কেউ কি লিখেছেন? তখন বলল যে আমার কাকা লিখেছেন সঙ্গীতের বই, মানে সুদন্য মহর্ষি সুদন্য ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের দ্বিতীয় পুত্র। আর আমি লিখেছি, তা সমাপ্ত করতে পারিনি। তখন ওই খাতাটা পুরো ওই আত্মস্মৃতি নাকি এটা? এই আত্মচরিত বা পূর্ব স্মৃতি, হ্যাঁ। এই বইটা, এই খাতাটা দিলেন পাণ্ডুলিপি। আচ্ছা। আমার কাছে দীর্ঘদিন এই পাণ্ডুলিপি ছিল গবেষণা, যেহেতু আমি তখন ঠাকুরনগরের কেন্দ্রীয় কমিটির আমি তখন পদাধিকারী। তুমি তো যুবক তখন। যুবক, কিন্তু তখন ও ছাত্র যুব সম্পাদকের থেকে তখন আমি উন্নীত হয়েছি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ঠাকুরমশার সঙ্গে সবসময় আমাদের আলোচনা হচ্ছে। ঠাকুরমশার নেতৃত্বে 1986 সালে বিশাল সম্মেলন হলো ঠাকুরবাড়িতে চৈতন্যদেবের 500 বর্ষ পূর্তি উপলক্ষে। সমস্ত এশিয়াটিক সোসাইটির চন্দন রায় চৌধুরী এলেন, ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায় এলেন, ডক্টর তুষার চট্টোপাধ্যায় এলেন, দৈনিক বসুমতীর বিবেকানন্দ মুখার্জি এলেন, তারপরে এলেন এমএলএ এমপি তরুণকান্তি ঘোষ, এবং বিশাল সমাবেশ। সেই সমাবেশের পরিচালনা, মানে মাইক ধরে, সেটা আমি করেছিলাম। সঞ্চালনা। আচ্ছা, সে সময় তো আমি যুবক, তার মানে বুঝে দেখো যে আমি ঠাকুরবাড়ি, মানে আমাদের বয়সের মনে ছোট ছিলে তখন। হ্যাঁ, তোমাদের থেকেও ছোট। তখন ওই সভার পরেই পিয়ার ঠাকুরের সঙ্গে বসা হলো, খাওয়া দাওয়াটা পরে বসা হলো। যখন সব অতিথিরা গেল, তখন বলা হলো যে আপনাদের বংশের কেউ লিখেছেন কিনা। তখনই ওই বইটা আমাদের হাতে দিলেন, পাণ্ডুলিপি তারপরের ইয়েতেই বেরিয়ে গেল। আচ্ছা কাকু, আমি একটা কথা বলবো। তার পাণ্ডুলিপিতে কি তুমি, বা ওই বইতে কি কোথাও তিনি লিখেছেন আত্মস্মৃতিতে যে আমরা ব্রাহ্মণ? আত্মচরিতে একেবারে ডাইরেক্ট লেখা যে আমার পূর্বপুরুষ ব্রাহ্মণ ছিলেন, আমাদের তার জন্যই ঠাকুর বলা হয়, তার জন্য আমরা ঠাকুর, একেবারে জল জল করছে। এবং তিনি শুধু ওই বইতে, মানে আমি পাণ্ডুলিপির মধ্যে, পরবর্তীতে ওই পাণ্ডুলিপি ওটা অসমাপ্ত জীবনী গ্রন্থ, কিন্তু তবু আমাদের ওখানে অনেক মূল্যবান কথা আছে, মানে কিন্তু সেখানেই এতদিন ছিল রামদাস। ওই হরিল্লামিতে কখনো মিশ্র টিশ্র নেই, কিন্তু পিয়ার ঠাকুর বসায় ওই বইতে দিলেন মিশ্র, রামদাস মিশ্র। আর এখন শুনছি যে রামদাসের মিশ্রর পরিবর্তে চক্রবর্তী। তাহলে কোনটা? তাহলে এইখানটা আমি বলতে চাই, তার মানে আমি যেটা বুঝলাম কাকাবাবু, সেটা হচ্ছে আমি আরেকটু বলতে চাই, গুরুচাঁদ ঠাকুরের জীবিত দশায় কোনো ব্রাহ্মণের অংশ কিচ্ছু লেশমাত্র ছিল না, তারপরে এটা ঢুকেছে। হ্যাঁ, এইবার আমার যে ধারণা, পিয়ার ঠাকুর এই দেশে এসে বগুলায় থাকাকালীন রামদিয়া কলেজের যিনি প্রফেসর ছিলেন কিরণচন্দ্র দাশগুপ্ত, আবার বগুলা কলেজের তিনি ভাইস প্রিন্সিপালে যোগদান করেন। পিয়ার ঠাকুর কিরণ গুপ্তকে অনুরোধ করেছিলেন যে মহানন্দ তো নমশূদ্র, আর সে তো ব্রাহ্মণ লিখেছে, মৈথিলী ব্রাহ্মণ ঠাকুর বংশকে, কিন্তু আপনি তো উচ্চবর্ণের লোক, আপনি যদি একটু মৈথিলী ব্রাহ্মণ লেখেন সেটা আরও বেশি গ্রহণযোগ্য হবে। এটাও কিন্তু পেয়েছি। আচ্ছা, তা কেসটা ওই জায়গা দিয়েই ঘটেছে। এইটা হলো ব্রাহ্মণের বিষয়টা। পিয়ার ঠাকুর মশাইকে শ্রদ্ধা জানিয়েই বলছি
যে একা মহানন্দ হালদার তো গণপরিষদের মতন ওই বতুয়া মহাসংঘের সবাই এনে সব ছেড়ে দিচ্ছেন। আচ্ছা কাকু, আমরা আর বলছি যে এই যে বিশ্বাস, এই বিশ্বাসের আর কি প্রমাণ রয়েছে? এইবার দেখো, বিশ্বাস, এই যে দাদা এটা কোথায় গেল, আরে ওই বড় বইটা কই, গুরুচাঁদ ঠাকুরের বাড়ির দলিল 1910 সালের, সেখানে দেখুন রয়েছে গুরুচরণ বিশ্বাস। গুরুচরণ বিশ্বাস, হ্যাঁ। একদম পরিষ্কার ওই দেখা যাচ্ছে গুরুচরণ বিশ্বাস, এই দেখুন। তারপরে এখানে কাকাবাবু আমাকে দেখালেন, আমি দাঁড়াচ্ছি, আরো দেখাচ্ছি। এইবার আমার এই বইতে 1999 এই যে নমশূদ্র সুরিত পত্রিকা 1907 সালে প্রকাশিত হয়। এটা হলো 1909 সালের একটা সংখ্যা, আমি ঠাকুর বাড়িতে গবেষণা করতে গিয়ে পাই। শশীভূষণ বিশ্বাস, তুমি দেখো, শশীভূষণ বিশ্বাস রয়েছে, সুরেন ঠাকুর মানে ওনার কনিষ্ঠ পুত্র, তার নাম রয়েছে সুরেন্দ্রনাথ বিশ্বাস। তাহলে যারা বলছেন যে শশীভূষণ ঠাকুর নামেই চাকরি পেয়েছিলেন, তাহলে 1909 সালে, তার আগেই তো শশীভূষণ চাকরি পেয়ে গেছে 7 সালে, তাহলে 9 সালে, তাহলে আমি কি করে বলবো যে শশীভূষণ এই ঠাকুর টাইটেল নিয়েই তিনি চাকরি পেয়েছেন? ঠিক আছে কাকু, আমরা অনেক তথ্য পেলাম, আমরা সমৃদ্ধ হলাম। সবাইকে বলবো আরও গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনতে পাবেন, পরপর আমি এগুলোকে দেবো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, আমার প্রণাম নিও।